প্রিয় এসএসসি শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স এর পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আলোচনা করব হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গতিবিদ্যা। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই অধ্যায়টির গুরুত্ব অনেক বেশি, আমাদের এই অধ্যায়টি খুব ভালো মতো পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে আমরা প্রথম আজকে অধ্যায় গতিবিদ্যা, তৃতীয় অধ্যায় গতিবিদ্যা লেকচার 1, এটা হচ্ছে প্রথম লেকচার। আজকে লেকচার 1, এই অধ্যায়ে আমাদের যে আলোচ্য বিষয় আজকে লেকচার 1 এ আমরা যে টপিকস গুলো কভার করব সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেই। আমাদের আলোচ্য বিষয় কি? আমরা পড়ব হচ্ছে প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু পড়ব, প্রসঙ্গ কাঠামো পড়ব। প্রসঙ্গ কাঠামো ত্রিমাত্রিক হয়ে থাকে, একমাত্রিক, দ্বিমাত্রিক, আবার ত্রিমাত্রিক। আবার এই প্রসঙ্গ কাঠামো আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। তারপর আমরা গতি শিখব। এই অধ্যায় হচ্ছে গতিবিদ্যা, যেহেতু মোশন নিয়ে কাজ করতে হবে। গতি হচ্ছে দুই রকম হয়, একটি হচ্ছে পরম গতি আর একটি হচ্ছে আপেক্ষিক গতি। তো প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে আমরা টপিকস গুলো দেখে নিলাম। এখন আমরা মোটামুটি প্রথমে প্রসঙ্গ বিন্দুটা আমরা একটু জেনে আসি যে প্রসঙ্গ বিন্দু জিনিসটা কি। দেখো, আমরা এই টপিকস গুলো এখানে থাক, আমরা প্রসঙ্গ বিন্দুগুলো একটু লিখে রাখি। প্রসঙ্গ বিন্দু জিনিসটা কি? অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর যে বিন্দুর সাপেক্ষে কোনো কিছুর গতি বা কোনো বস্তুর অবস্থান ব্যাখ্যা করা হয় সেই বিন্দুকে আমরা বলি প্রসঙ্গ বিন্দু। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা মোটামুটি সংজ্ঞাটা করে একটু লিখে নেবে ভিডিওটা পজ দিয়ে। অর্থাৎ যে বিন্দুর সাপেক্ষে কোনো স্থির বা গতিশীল বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে আমরা প্রসঙ্গ বিন্দু বলি। আর এই প্রসঙ্গ বিন্দুটা হচ্ছে কোনো একটা রেফারেন্স পয়েন্ট থেকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা একটু প্রসঙ্গ কাঠামো সম্পর্কে জেনে আসি। ধরো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো জানবো। একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, একমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা হবে এরকম, শুধু একটা এক্সিস দ্বারা রিপ্রেজেন্ট হবে এবং এটার একটা পয়েন্ট থেকে আমরা হিসাব নিয়ে শুরু করব। ধরো এই বিন্দুটা থেকে শুরু করব হিসাব নিয়ে, তাহলে এটি হবে আমাদের সেই প্রসঙ্গ বিন্দু। এই প্রসঙ্গ বিন্দু, এটাকে আমরা বলবো মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে আমরা সকল হিসাব নিকাশ করব। যদি একটি বস্তু কণার গতি x অক্ষ বরাবর হয় তাহলে তার গতি হবে একমাত্রিক। সেক্ষেত্রে আমরা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো দ্বারা ব্যাখ্যা করতে পারবো। আবার যদি প্রসঙ্গ কাঠামোটা দ্বিমাত্রিক হয়ে যায়, ধরো দ্বিমাত্রিক, তাহলে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে কি রকম হবে? তাহলে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর মধ্যে যে জিনিসটা হবে, পরস্পর দুটো লম্ব এক্সিস থাকবে। ধরো এটি হচ্ছে x অ্যাক্সিস, এটি হচ্ছে y অ্যাক্সিস। এই পরস্পর দুটো এক্সিস যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হবে আমাদের প্রসঙ্গ বিন্দু। এটাকে আমরা ও দ্বারা প্রকাশ করলাম এবং এটি হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে কোন বস্তুর গতি আমরা ব্যাখ্যা করতে পারবো যদি বস্তুর গতি দ্বিমাত্রিক হয়। ধরো একটি বস্তু যদি এই দিক দিয়ে যদি ভেগে যায় ভূমির সাথে থিটা করে, তাহলে এই দিকে একটা বেগ যাবে তার v0 cos থিটা, আর এদিকে যাবে হচ্ছে v0 sin থিটা। আমরা এগুলো আলোচনা করব এই অধ্যায়ে। তাহলে এই বস্তুর গতিকে দ্বিমাত্রিক বলবে। আর একমাত্রিক কখন আমরা ইউজ করব কাঠামো? যদি একটা বস্তু x অক্ষ বরাবর যায় অথবা y অ্যাক্সিস বরাবর যায়। আমরা দেখে নিলাম একমাত্রিক কাঠামো এবং হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে একমাত্রিক হবে একটা অ্যাক্সিস আর দ্বিমাত্রিকে পরস্পর দুইটা লম্ব অ্যাক্সিস। এবার ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা কি রকম হয়? ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হচ্ছে পরস্পর তিনটা লম্ব অ্যাক্সিস থাকবে। এইটা ধরো আমরা পরস্পর তিনটা লম্ব অ্যাক্সিস এইভাবে আছে। ধরো এটি হচ্ছে একটি অ্যাক্সিস, এটি একটি, এই হলো তিনটা অ্যাক্সিস। ধরো এটি হচ্ছে x, এটি হচ্ছে y আর এটি হচ্ছে z। এই তিনটা অ্যাক্সিস পরস্পর লম্বভাবে যদি অবস্থান করে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যবর্তী কোণ এটা এবং এটার মধ্যবর্তী কোণ 90 এবং এটার মধ্যবর্তী কোণ 90। তাহলে এই কাঠামোটাকে আমরা বলবো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যেহেতু একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো একটি দ্বিমাত্রিক সারফেসের মধ্যে আঁকতে পারবো না, যার কারণে আমরা এইভাবে আঁকলাম। এটা ধরো x অ্যাক্সিস, এটি ধরো y অ্যাক্সিস, এটি হচ্ছে z অ্যাক্সিস। তাহলে এই পরস্পর যে তিনটে অ্যাক্সিস যে বিন্দুতে ছেদ করবে তাকে আমরা বলবো প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতি মেজারমেন্ট করব বা অবস্থান মেজারমেন্ট করব। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখে নিলাম প্রসঙ্গ বিন্দু শিখলাম, আমরা হচ্ছে প্রসঙ্গ কাঠামো ত্রিমাত্রিক হয় দেখলাম। এখন আরো দুই প্রকারের প্রসঙ্গ কাঠামো আছে, একটা হচ্ছে জড় প্রসঙ্গ আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো কি এটা আমরা একটু শিখি। জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো। এই জড় প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে এরকম, যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের ও গ্যালিলিওর
গ্যালিলিওর যে সূত্রগুলো আছে, যে প্রসঙ্গ কাঠামো নিউটন এবং গ্যালিলিওর যে সূত্রগুলো আছে প্রযোজ্য হয়, সেই প্রসঙ্গ কাঠামোগুলোকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ নিউটন এবং গ্যালিলিওর বলবিদ্যার যে সূত্র যেগুলো আছে বস্তুর জড়তার নীতির উপর নির্ভরশীল, তাকে আমরা জড় কাঠামো বলবো। তাহলে বস্তুর জড়তার উপর নির্ভরশীল যেসব কাঠামোগুলো, সেগুলোকে আমরা জড় কাঠামো। অর্থাৎ নিউটনের যে গতি সূত্রগুলো আছে, এই কাঠামোগুলো আমরা নিউটনের গতি সূত্র এবং গ্যালিলিওর সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ এই জড় কাঠামোর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই কাঠামোতে কোনো ত্বরণ থাকে না। অর্থাৎ এই কাঠামোর ত্বরণ ইজ ইকুয়াল টু 0। ত্বরণ 0 থাকার কারণে আমরা এই কাঠামোগুলোতে নিউটনের যে গতি সূত্র আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবো, গ্যালিলিওর সূত্র অ্যাপ্লাই করব। অর্থাৎ এই কাঠামোগুলোতে মানে জড়তার যে কনসেপ্টটা, যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর অজড় প্রসঙ্গ কাঠামো যেটা হবে, অজড় প্রসঙ্গ কাঠামো। এই অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে এই নিউটন বা গ্যালিলিওর সূত্রগুলো প্রযোজ্য হবে না। গ্যালিলিওর সূত্র প্রযোজ্য নয়। অর্থাৎ এই কাঠামোতে ত্বরণ শূন্য হয় না, যার কারণে এই সমস্ত কাঠামোকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখে নিলাম জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। এখন আমরা এই মোশন নিয়ে কথা বলবো, খুব আলোচ্য বিষয়। আমরা প্রাথমিক বিষয়গুলো জেনে নিলাম অধ্যায়ে। এখন আমাদের যে টপিকসটা আমাদের এই অধ্যায়ে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গতি। এই গতি বুঝতে হবে। গতি বা হচ্ছে মোশন জিনিসটা কি? এই গতি জিনিসটা হচ্ছে এরকম, পরস্পর মানে পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয়, তাহলে তাকে আমরা গতি বলি। তাহলে গতির সাথে অবশ্যই দুইটা জিনিস জড়িত আছে, একটি হচ্ছে টাইম এবং অবস্থানের পরিবর্তন। তাহলে মনে রাখতে হবে, গতি আমরা তখনই কোনো বস্তু ইয়েকে গতি বলবো যদি সময়ের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হয় এবং সেটা কোনো কিছুর সাপেক্ষে, অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে। পারিপার্শ্বিক হইতে পারে কোনো একটি গাছের সাপেক্ষে, হইতে পারে কোনো একটি মানুষ, স্থির দাঁড়ানো মানুষের সাপেক্ষে। অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয়, তাহলে আমরা সেই বস্তুকে গতি বলি। ধরো এটি একটি গাছ, এটি হচ্ছে একটি গাছ। এই গাছে নিচে একজন ব্যক্তি আছে, ইনি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এনার কাছে এখন ঘড়ি আছে, টাইম এনার কাছে এখন 0। এনার কাছে যে ঘড়িটা আছে এই ঘড়িতে টাইমটা 0। ধরো এখানে একটা গাড়ি আছে, ঠিক এই পয়েন্টে একটা গাড়ি আছে। এই গাড়িটি যদি এই ব্যক্তিটি দেখে যে তার ঘড়িতে সময় 0 সেকেন্ড, এই গাড়িটি এখানে আছে, অর্থাৎ এই গাছটা থেকে এই গাড়িতে x = 5 মিটার দূরে আছে। এখন এই ব্যক্তির হাতে ঘড়িতে যদি টাইম 1 সেকেন্ড হয়, তারপরে যদি দেখা যায় এই গাছ থেকে এই গাড়িটা ওই 5 মিটারে আছে, আবার টাইম যখন 2 সেকেন্ড, এভাবে টাইম বাড়তে বাড়তে যখন 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 আওয়ার এরকম হয়ে যাবে, তারপরে যদি আমার এই গাড়িটা এই পয়েন্টে থাকে, অর্থাৎ এই গাছটা থেকে তার অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে এই গাড়িটাকে আমরা বলবো স্থির, অর্থাৎ স্থির বলবো তখন গাড়িটাকে। কিন্তু যদি এইরকম হয় সময়ের সাথে, অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে এই গাড়িটার অবস্থানের যদি পরিবর্তন হয়, অর্থাৎ যখন 0 সেকেন্ড তখন গাড়িটা ছিল এখানে, যখন 1 সেকেন্ড তখন গাড়িটা এখানে, দেখো গাছটা থেকে তার এখন অবস্থানের পরিবর্তন হলো। তাহলে আগে ছিল সে x1 = 5 মিটার, এখন s2 ধরো 10 মিটার চলে গেছে। তাহলে এখানে টাইমটা ছিল হচ্ছে 0, t1 0, আর এখানে t2 টাইম আছে 1 সেকেন্ড। এখন আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী যে সময়ের সাথে সময়ের পরিবর্তনে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে, তবে এই অবস্থানের পরিবর্তনটা হয়েছে কোনো একটা নির্দিষ্ট বিন্দু বা কোনো একটা বস্তুর সাপেক্ষে। সেই বস্তুটা হচ্ছে গাছ, এই গাছের সাপেক্ষে। অর্থাৎ গাছটা হচ্ছে পারিপার্শ্বিক, এই পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে, যার কারণে আমরা এই বস্তুকে এখন আমরা বলবো গতি। তাহলে এই গতিটা এখন হইতে পারে দুই রকম। তাহলে এই বস্তুটার গতি দুই রকম হইতে পারে, এই গতি দুই রকম হইতে পারে। একটি হচ্ছে পরম গতি, অপরটি হচ্ছে আপেক্ষিক গতি। খুব ইম্পর্টেন্ট টপিক আপেক্ষিক গতি। তাহলে পরম গতিটা জিনিস কি? মানে পরম গতিটা হবে প্রকৃত স্থির বস্তুর সাপেক্ষে। প্রকৃত স্থির বস্তুর সাপেক্ষে যদি আমরা কোনো বস্তু সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হয়, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো পরম গতি। তাহলে পরম গতি হইতে গেলে তাহলে অবশ্যই আমাদের একটা কন্ডিশন ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে কি রকম?
যে প্রকৃত স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো সময়ের সাথে অবস্থানের যদি পরিবর্তন হয় তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো পরম গতি। আর আপেক্ষিক গতিতে যে কোনো একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর যে গতি সেই গতিকে আমরা বলবো আপেক্ষিক গতি, অর্থাৎ কোনো স্থির বা চলমান বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর যে গতি তাকে আমরা বলি আপেক্ষিক গতি। আসলে পৃথিবীতে সকল গতি হচ্ছে আমাদের আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। পরম গতি বা পরম স্থির বলতে কোনো কিছু নাই, পরম গতি বলতে নেই। কি কারণে? কারণ আমাদের ইন আওয়ার সোলার সিস্টেম দেয়ার ইজ নো পার্টিকেল ইজ স্ট্যাটিক, অর্থাৎ এভরি পার্টিকেল ইজ মোশন। কারণ পৃথিবী রোটেট করতেছে, যার কারণে পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি। পৃথিবীর মধ্যে যত বস্তু তোমরা দেখতে পাচ্ছ এই সব বস্তুগুলো হচ্ছে গতিশীল, কারণ পৃথিবীর সাথে তারা মুভিং পজিশনের মধ্যে আছে। যার কারণে in our solar system there is no particle in static position, so যার কারণে আমরা কোনো প্রকৃত কোনো স্থির বস্তু পাচ্ছি না। তাহলে প্রকৃত স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি হলে সেটাকে আমরা বলতাম পরম গতি। আসলে পরম গতি বলতে এটা আমরা আসলে পাই না, অ্যাকচুয়ালি পাই না, যার কারণে সকল গতি হচ্ছে আমাদের আপেক্ষিক। অতএব আপেক্ষিক গতি আমাদের এখন খুব ভালো মতো বুঝতে হবে। দেখো আপেক্ষিক জিনিসটা হচ্ছে কিরকম, মনে করো ধরো এইরকম যদি আমি একটা জিনিস বুঝাই, ধরো এখানে একটি গাছ আছে, এখানে একটি গাছ আছে, আবার এখানে আরেকটি গাছ আছে। ওকে, এখন একজন ব্যক্তিকে যদি বলা হয়, এখানে দাঁড়িয়ে থেকে যদি বলা হয়, এই ব্যক্তিটাকে যদি আমরা কোশ্চেন করি যে তুমি বলো তো এই দুটো গাছের মধ্যে কোন গাছটি বড় বা কোন গাছটি ছোট, বা যখন একটি গাছ থাকতো, যদি একটি গাছ থাকতো, যদি এই গাছটিকে এই লোকটাকে যদি বলা হয়তো যে তুমি বলো তো এই গাছটি বড় না ছোট, এই ব্যক্তি কিন্তু যদি অ্যানসার দিতে এখন পারবে না, কারণ স্ট্যান্ডার্ড নাই, কিন্তু এই গাছটা পরিমাপ করার জন্য স্ট্যান্ডার্ড নাই। যদি এর পাশে যদি আমি একটা ছোট্ট একটা গাছ দেই তাহলে এখন সে বলবে হ্যাঁ এই গাছটি বড়, তার সাপেক্ষে এই এ নামক গাছটির সাপেক্ষে এই বি নামক গাছটি হচ্ছে বড়। ওকে, এখন কিন্তু এই ব্যক্তিটা বলতে পারবে যে হ্যাঁ এই বি গাছটি হচ্ছে বড় এর সাপেক্ষে, এর তুলনায় এটা বড়। আবার এর পাশে যদি আমি আরেকটি বড় গাছ যদি আমি দেই, ধরো আরেকটি বড় গাছ দিলাম, সেক্ষেত্রে এই গাছটির নাম যদি সি হয়ে যায়, এখন এই সি গাছটির তুলনায় এই গাছটি এখন হয়ে যাবে ছোট। তাহলে এই বি গাছটি বড় না ছোট সেটা পরিমাপ করার জন্য আমাদের আরেকটা গাছের প্রয়োজন হচ্ছে। এই আরেকটা গাছের সাপেক্ষে যে বি গাছটা বড় না ছোট, এটি হচ্ছে অ্যাকচুয়ালি আপেক্ষিক জিনিস। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝে গেছো। নেক্সট লেকচারে আমরা আপেক্ষিক সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।